ড্রামার শুরুতে আমরা আমাদের নায়িকা লিকে দেখতে পাই। সে চিৎকার করে বলছিল, ইয়ান, এই সবকিছুর জন্য শুধুমাত্র তুমিই দায়ী, আমি তোমাকে দেখে নিব। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। তারপর আমাদেরকে এক সপ্তাহ আগের সিন দেখানো হয়। আজ ইউনিভার্সিটিতে একটি পার্টি চলছিল। এখানে লি সহ ইউনিভার্সিটির আরো অনেক স্টুডেন্টরাই উপস্থিত ছিল। এখানে সবাই নিজেদের মধ্যে বিভিন্ন গেমস খেলে খাওয়া দাওয়া করে পার্টিটাকে অনেক বেশি এনজয় করছিল। তবে লি ছিল একটু ইন্ট্রোভার্ট স্বভাবের মেয়ে। সে পার্টিতে এসেছিল শুধুমাত্র খাবার খাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে সেখানে ইয়ান চলে আসে। আর সে দেখতে এতটাই হ্যান্ডসাম ছিল যে তাকে দেখে সেখানে থাকা সব মেয়েরাই শুধু তার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকে। এদিকে লি তো ইয়ানকে এখানে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, এখনও ইয়ান চলে এসেছে। আসলে লি আগে থেকে ইয়ানকে চিনত, কারণ তারা দুজন একই হাই স্কুলে পড়াশোনা করেছে। তবে ইয়ান কিন্তু এখন আর লিকে চিনতে পারে না। আর কেন সে তাকে চিনতে পারে না তা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, তারপর গেম খেলার সময় লিয়ের রুমমেট জিয়াকে একটি ডিয়ার দেওয়া হয়। তাকে এখানে উপস্থিত থাকা ছেলেদের মধ্যে যে কোনো একজনকে প্রপোজাল করতে হবে। আর এখন জিয়া ইয়ানকে প্রপোজাল করে। এটা শুনে ইয়ান বলে, আমি তো এইমাত্রই এখানে আসলাম, এখানে কি হচ্ছে এই বিষয়ে ভালো করে আমি কিছুই জানি না, তাই তুমি আমাকে প্রপোজাল করতে পারো না। এটা শুনে জিয়ার কিছুই বলে না আর চুপচাপ সেখানে বসে পড়ে। তারপর ডিয়ার দেওয়া হয় ইয়ানকে। তার ডিয়ার ছিল এখানে থাকা যে কোনো একটা মেয়েকে কিস করতে হবে। সব মেয়েরা তো এটা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। তবে দেখা যায় ইয়ান গিয়ে লিকে কিস করে। এটা দেখে বাকি সব মেয়েরা অনেক বেশি জেলাস হচ্ছিল। ঠিক তখনই লিয়ান ইয়ানের শার্টের উপরে খাবার ফেলে দেয়, যার ফলে ইয়ানের শার্টটা নোংরা হয়ে যায়। তাই লি ইয়ানের কাছ থেকে তার শার্টটা নিয়ে বলে, এটা আমি কালকে তোমাকে ক্লিন করে ফেরত দিয়ে দিব। যাই হোক, এভাবে পার্টি শেষ করার পর ইয়ানের বন্ধু শিজু তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, গেম খেলার সময় তুমি লিকে কেন চুজ করলে? তুমি কি তাকে আগে থেকেই চিনতে? ইয়ান বলে, এখানে সব মেয়েরাই অনেক বেশি মেকআপ করে এসেছিল, তাদের মধ্যে লিকে দেখে আমার কাছে নর্মাল মনে হচ্ছিল, এই জন্য আমি তাকে চুজ করেছিলাম, তবে আমি তাকে চিনি না। এদিকে দেখা যায় লিয়ের রুমমেটরা সবাই তাকে আর ইয়ানকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলছিল। মূলত তারা লিকে হিংসা করছিল যে কেন ইয়ান তাদের মতো সুন্দরীদেরকে রেখে লিয়ের মতো ইন্ট্রোভার্ট একটা মেয়েকে কিস করেছে। আর এখন সব মেয়েরাই লিকে নিয়ে খারাপ কথা বলছিল। আর এই বিষয়টা লি বুঝতে পেরে অনেক বেশি কষ্ট পায়। তারপর লি ইয়ানের শার্টটা ক্লিন করার জন্য সেটাকে লন্ড্রিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু খোঁজ খবর নিয়ে লিয়ার কাছে মনে হয় লন্ড্রিতে শার্টটি পাঠানো ব্যয়বহুল হয়ে যাবে, তাই সে আর সেখানে শার্টটি পাঠায় না। যাই হোক, পরের দিন ক্লাস করার সময় লি তার পাশের সিটগুলো তার রুমমেটদের জন্য রেখে দিয়েছিল, কিন্তু তারা সবাই সেখানে না বসে অন্য জায়গায় গিয়ে বসে পড়ে। এটা দেখে লি উঠে তাদের কাছে বসতে গিয়ে দেখে সেখানে আর কোনো সিট খালি নেই, তাই সে আবারও নিজের জায়গায় ফেরত আসে। ততক্ষণে সেখানে ইয়ান এসে বসেছিল, আর এখন লিকে না চাইতেও ইয়ানের পাশেই বসতে হয়। এদিকে দূর থেকে লিয়ের রুমমেটরা ইয়ানের পাশে লিকে বসতে দেখে তারা লিয়ের উপর আরো বেশি রেগে যায়। তারপর ক্লাস শেষে লি তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আমাকে ইগনোর কেন করছো? জিয়া বলে, তোমার সাথে তো এখন দেখি সবসময় ইয়ানই থাকে, আমাদের তো আর তোমার কোনো প্রয়োজনই নেই। লি তাদেরকে বোঝানোর চেষ্টা করে ইয়ানের সাথে তার কোনো সম্পর্ক নেই। জিয়া তখন তাকে থামিয়ে বলে, এখন থেকে আমরা আর তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে চাই না। সে লিকে অপমান করে সেখান থেকে চলে যায়। আর বেচারি লি তো জিয়ার এসব কথায় অনেক বেশি কষ্ট পায়। তার কাছে মনে হয় এই সবকিছু ইয়ানের জন্যই হচ্ছিল। তাছাড়া হাই স্কুলে থাকাকালীনও ইয়ান সবসময় তাকে বুলি করে কষ্ট দিত, আর এখন ইয়ানের জন্যই তার সব রুমমেটরা তার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিয়েছে। যাই হোক, তারপর লি তার বান্ধবী ফে এর সাথে এসে দেখা করে। ফে একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত। তার ইচ্ছা ফিউচারে সে একজন সেলিব্রিটি হবে। এখানে লি তাকে সব ঘটনা খুলে বলে যে তার রুমমেটরা ইয়ানকে পছন্দ করে, আর লিয়ের আশেপাশে ইয়ানকে থাকতে দেখে তারা লিয়ের সাথে সবসময় খারাপ আচরণ করে। আর ফেও কিন্তু ইয়ানকে হাই স্কুল থেকেই চিনত। এখানে ফে লিকে বলে, তাহলে তুমি এখন কি করবে? লি বলে, যত দ্রুত সম্ভব ইয়ানের শার্টটা তাকে ফেরত দিয়ে তার থেকে দূরে চলে যাব। তার পরের সিনে দেখা যায় লি ইয়ানের শার্টটা ক্লিন করার জন্য কেমিস্ট্রি ল্যাবে চলে আসে। অন্যদিকে দেখা যায় শিজু জিয়াকে ইমপ্রেস করার জন্য নিজের হাতে তৈরি করে কিছু ক্যান্ডি তাকে দেয়। এই ক্যান্ডিগুলো তৈরি করার জন্য সে নাইট্রোজেন ব্যবহার করেছিল। এদিকে লি ল্যাবে থাকা বিভিন্ন উপাদান একসাথে মিশিয়ে এক ধরনের লিকুইড তৈরি করে ফেলে। আর যখনই সে এটা শার্টের উপর স্প্রে করে তখনই সেখানে বিস্ফোরণ হয়ে যায়। তখনই আবার ল্যাবের পাশ দিয়ে ইয়ান যাচ্ছিল। বিস্ফোরণের শব্দ শুনে ইয়ান ভিতরে এসে দেখতে পায় লি ফ্লোরে পড়ে রয়েছে। এটা দেখে ইয়ান তাড়াতাড়ি করে তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। এদিকে লি তো
তখনও পর্যন্ত সে শার্টের কথাই বলে যাচ্ছিল। এটা দেখে ইয়ান তাকে ধমক দিয়ে বলে, শার্টের থেকে তোমার জীবনটা বাঁচানো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখা যায় ল্যাবে এমন বিস্ফোরণের জন্য টিচার লিকে বকাবকি করছিল। এখানে তিনি বলছিলেন, তোমার কাছে ল্যাবটাকে কি লন্ড্রি বলে মনে হয়? কাপড় ক্লিন করতে গিয়ে পুরো ল্যাবটাকে বিস্ফোরণ করে উড়িয়ে দিলে। লি বলে, আমার এতে কোনো দোষ নেই, আমি জানি না বিস্ফোরণটা কিভাবে হলো। তখন টিচার ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি লিকে ছাড়া আর কাউকে ল্যাবের ভিতরে দেখেছিলে? ইয়ান বলে, সেখানে তো আমি লিকে ছাড়া আর অন্য কাউকে দেখিনি। তখন লি আবার টিচারকে ইয়ানের কথা বিশ্বাস করতে মানা করে। সাথে সে আরো বলে, ইয়ান হাই স্কুলে থাকাকালীন সবসময় আমাকে বুলি করত, আর এখনো সে আমাকে বিপদে ফেলার জন্যই এসব কিছু বলছে। তার এই কথাটা শুনে ইয়ান বলে ওঠে, আমি আবার স্কুলে থাকতে তোমাকে কবে বুলি করতাম? আমি তো সেখানে ট্রান্সফার হয়ে এসেছি, তোমাকে তো আমি ঠিক মতো চিনতামও না। এদিকে টিচার লিকে বলে, বিস্ফোরণের পিছনে যদি তুমি দায়ী থাকো তাহলে এখনই স্বীকার করে নাও, পরে যদি ইনভেস্টিগেশন করে আমি জানতে পারি যে এর পিছনে তুমিই রয়েছো, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এমনকি তোমাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কারও করা হতে পারে। ইতিমধ্যে পুরো ইউনিভার্সিটিতেই গুজব ছড়িয়ে পড়ে যে ইয়ান আর লি ডেট করতে গিয়েছিল কেমিস্ট্রি ল্যাবে, আর তাদের জন্যই ল্যাবে এত বড় একটা বিস্ফোরণ হয়েছে। এই কথাগুলো টিচারের কানেও পৌঁছে যায়। এই কারণে তিনি ইয়ানকে ডেকে এই বিষয়টা জিজ্ঞাসা করে। ইয়ান তখন বলে, আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই, আমি লিয়ের সাথে ল্যাবে ছিলাম না। তবে ইয়ানের কথা টিচার বিশ্বাস করতে চায় না। তিনি মনে করছিলেন ইয়ান হয়তো লিয়ার বয়ফ্রেন্ড, তাছাড়া তিনি তো তাদেরকে একসাথেই ল্যাবে দেখেছিল। এই জন্য টিচার ইয়ানের বিরুদ্ধে অ্যাকশন নেবে বলে জানিয়ে দেয়। যাই হোক, এসব কথা শুনে ইয়ান লিয়ের কাছে গিয়ে বলে, তুমি টিচারকে বলবে আমাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই। লি জিজ্ঞাসা করে, এর মধ্যে আবার রিলেশনের কথা কোথায় থেকে আসছে? উত্তরে ইয়ান বলে, তুমি কি জানো না, সবাই বলাবলি করছে ল্যাবে ব্লাস্ট হয়েছে শুধুমাত্র আমাদের জন্য, আমরা নাকি সেখানে ডেট করতে গিয়েছিলাম। দেখো লি, আমি কোনো ঝামেলায় পড়তে চাই না, তুমি টিচারকে গিয়ে বলো আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। লি বলে, তোমার কি মনে হয় ব্লাস্ট হওয়ার পিছনে আমি দায়ী? আমার তো কোনো দোষই নেই, আমি সম্পূর্ণ নির্দোষ। আর লি এবার সত্যিটা প্রমাণ করার জন্য ইয়ানের কাছে সাহায্য চায়, তবে ইয়ান তাকে সাহায্য করতে রাজি হয় না। ইয়ান স্কুল থাকাকালীন লিকে বুলি করতে বলে লি এখন প্রতিশোধ নেওয়ার জন্য ইয়ানের আশেপাশে ঘুরতে থাকে। যেমন ইয়ান যখন ক্যান্টিনে খাবার খেতে যায় তখন লিও তার পাশে এসে বসে, ইয়ান যখন ক্লাসেও এসে বসে তখন লিও ঠিক তার পাশের সিটে গিয়ে বসে। এমনকি লি ইয়ানকে লাইব্রেরিতেও ফলো করতে থাকে। আসলে লি চাইছিল সবাই যেন সত্যি সত্যি মনে করে ইয়ান তার সাথে রিলেশনে রয়েছে, এভাবেই সে ইয়ানকে বিরক্ত করতে চাইছিল। এদিকে দেখা যায় তার এসব কর্মকাণ্ডে ইয়ান এবার অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল। তাই ইয়ান প্ল্যান করছিল সে লিয়ের মুখ থেকে স্বীকার করাবে যে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাই সে ভিডিও রেকর্ডিং চালু করে লিকে বলে সত্যিটা স্বীকার করে নিতে। লি তো জানতো যদি সে সত্যিটা স্বীকার না করে তাহলে ইয়ান তাকে এখান থেকে যেতে দিবে না। তাই লিও এবার সত্যিটা স্বীকার করে নেয়। তারপর ইয়ান এই ভিডিওটা টিচারকে দেখায়, কিন্তু উনি তা বিশ্বাস করে না, কেননা লিয়ের চোখে মুখে পানি দেখে তিনি ভেবেছিলেন ইয়ান হয়তো তাকে ভয় দেখিয়ে মিথ্যা কথা বলিয়ে এই ভিডিওটা তৈরি করেছে। তখন ইয়ান টিচারকে বলতে থাকে ভিডিওটা রেকর্ডিং করার সময় বৃষ্টির পানি লিয়ের মুখে লেগেছিল, সে মোটেও কান্না করছিল না। তবে টিচার তো ইয়ানের কোনো কথাই বিশ্বাস করে না। তারপর আমরা ইয়ানকে শিজুর সাথে দেখতে পাই। শিজু ইয়ানকে তার সাথে সাঁতার কাটতে যাওয়ার জন্য বলছিল, ইয়ানও রাজি হয়ে তার সাথে চলে যায়। সুইমিং পুলের কাছে শিজু জিয়াকে দেখে আবারও তাকে ইমপ্রেস করার জন্য তার পিছু পিছু ছুটতে থাকে, আর কোইন্সিডেন্টলি সেখানে লিও চলে আসে। তারপর লি যখন সুইমিং পুলে পড়েই যাচ্ছিল তখন এই ইয়ান তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে নিজে পানিতে পড়ে যায়। তারপর লি নিজেই তাকে উদ্ধার করে সুইমিং পুলের বাইরে নিয়ে আসে। রাতে যখন ইয়ান তার বাসায় ছিল তখন সে আজকের ঘটনাটা মনে করছিল। যখন সে পানিতে পড়ে গিয়ে ডুবে যাচ্ছিল তখন তার কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়ছিল, তবে সেগুলো একদম স্পষ্ট ছিল না। আসলে ইয়ানের মাথা থেকে কোনো কারণে হাই স্কুলের স্মৃতিগুলো মুছে গিয়েছিল, কিন্তু কেন জানি তার কাছে মনে হচ্ছিল লি তার জীবনের গুরুত্ব একটা অংশ। যাই হোক, পরের দিন ইয়ান শিজুকে বলে টিচারের সামনে সত্যিটা স্বীকার করে নিতে যে তার জন্যই ল্যাবে ব্লাস্ট হয়েছিল। শিজু তখন বলে, তুমি এতটা শিওর কি করে হচ্ছ যে আমার জন্যই সেদিন ল্যাবে ব্লাস্ট হয়েছিল? ইয়ান তখন একটি ছবি দেখিয়ে বলে, এই ক্যান্ডিগুলো তো তুমিই ল্যাবে বানিয়েছিলে তাই না? শিজু বলে হ্যাঁ। ইয়ান তখন বলে, এই ক্যান্ডিগুলো তৈরিতে তুমি যে নাইট্রোজেন ব্যবহার করেছিলে সেই নাইট্রোজেনের জন্যই ল্যাবে ব্লাস্ট হয়েছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সেদিন ক্যান্ডি বানানোর পর শিজু নাইট্রোজেনের পাত্রটি মুখ বন্ধ না করেই চলে গিয়েছিল। কিছুক্ষণ পরেই সেখানে লি আসে আর ল্যাবে ব্লাস্ট হয়ে যায়। তারপর টিচার সব সত্যিটা জানতে পেরে অনেক বেশি রেগে যায় আর বলেন,
তোমরা ল্যাবটাকে আসলে কি মনে করো? একজন সেটাকে লন্ড্রি হিসেবে ব্যবহার করছো আর আরেকজন কিচেন হিসেবে ব্যবহার করছো। কিছুক্ষণ বকাবকির পর টিচার তাদেরকে ক্ষমা করে দেয় আর এবার সত্যিটা সামনে নিয়ে আসার জন্য লি ইয়ানকে ধন্যবাদ জানায়। তবে সে বুঝতে পারছিল না হঠাৎ করে ইয়ান তাকে কেন এতটা সাহায্য করছে। তারপর দেখা যায় লি ডান ক্লাসে এসে একা একাই ডান্স করছিল, কারণ তার কোনো পার্টনার ছিল না। তখনই সেখানে ইয়ান চলে আসে। আজ ডান ক্লাসে তার প্রথম দিন ছিল। এখানে লিকে একা ডান্স করতে দেখে ইয়ান তার পার্টনার হয়ে যায়। এদিকে জিয়া লিকে ডান্স পার্টনার বদলানোর জন্য বললে ইয়ান লিকে নিয়ে ডান্স করতে শুরু করে দেয়। আর ডান্স করতে করতে একসময় ইয়ান লিয়ের জন্য তার মুখে আঘাত পেয়ে যায়। এর জন্য ইয়ান বলে, তুমি কি আমাকে মার্ডার করার প্ল্যান করছো নাকি? তারপর সে ওয়াশরুমে গিয়ে ভাবতে থাকে, এ মেয়ে তো দেখছি ডান্স আর ফাইটের মধ্যে কোনো পার্থক্যই রাখে না। মনে হচ্ছে তাকে ভালোভাবে ডান্স করা শিখাতে হবে। এখানে ইয়ানের কথাগুলো শুনে আমরা বুঝতে পারি সে হয়তো লিকে পছন্দ করতে শুরু করেছে। তারপর আমরা দেখি জিয়া লিয়ার কাছে এসে বলে ডান্স কস্টিউমের টাকা সাবমিট করতে, কিন্তু লিয়ার কাছে আপাতত কোনো টাকা না থাকায় সে জিয়াকে বলে ড্রেসের একটা ছবি তাকে দিতে, কারণ ড্রেসটা সে নিজেই তৈরি করে নিবে। কিন্তু জিয়া ইচ্ছা করে লিকে আসল ড্রেসের ছবি না দেখিয়ে অন্য একটা ড্রেসের ছবি দেখিয়ে দেয়। তারপর লি এসে এই ছবিটা ফেকে দেখিয়ে বলে তাকে হুবহুব এরকম একটা ড্রেস বানিয়ে দিতে। ফে আসলে অনেক সুন্দর করে ড্রেস বানাতে পারে। পরের দিন লি ফের বানানো ড্রেসটি পরে ডান্স ক্লাবে চলে আসে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় তার ড্রেসটা সবার ড্রেসের থেকে সম্পূর্ণ আলাদা। এটা দেখে লি বুঝতে পারে জিয়া টিচারের কাছ থেকে বকা খাওয়ানোর জন্য ইচ্ছে করেই তাকে ভুল ছবি দিয়েছিল। তারপর জিয়া তো লিয়ের কাছে এসে তাকে অনেক অপমান করে। যাই হোক, লি এ সব ঘটনা এসে তার বান্ধবী ফের সাথে শেয়ার করে। এসব শুনে ফে জিয়ার উপর অনেক রেগে যায় আর বলে এই জিয়াকে দেখছি একটা শিক্ষা দিতেই হবে। তারপর ফে লিকে এসব কিছু নিয়ে চিন্তা করতে মানা করে। পরের দিন দেখা যায় ফে জিয়াকে দেখতে পেয়ে কোনো কিছু না বলেই তার মুখে কফি ছুঁড়ে মারে। এখানে জিয়া তো কিছুই বুঝতে পারছিল না যে ফে তার সাথে কেন এমনটা করছে। তারপর ফে জিয়ার কাছে এসে ওয়ার্নিং দিয়ে বলে এরপর থেকে তুমি যদি লিকে আবারও বুলি করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তাদের ঝগড়া দেখে গার্ডরা সেখানে চলে আসে। ততক্ষণে সেখানে ইয়ান আর সিজুও চলে এসেছিল। সিজু জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায় আর ইয়ান ফেকে বলে বাহ, তুমি তো দেখছি লিয়ার অনেক কেয়ার করো যে লিয়ের জন্য আরেকটি মেয়ের সাথে তুমি ঝগড়া করতে চলে এসেছো। তারপর ইয়ান ফেকে আরো বলে আচ্ছা, তুমিও কি লিয়ের মতো আমার হাই স্কুলের ক্লাসমেট ছিলে? এই কথাটা শুনে ফে বলে তুমি কি সবকিছু ভুলে গিয়েছো? এটা বলে ফে এখান থেকে চলে যাওয়ার আগে ইয়ানকে আবার বলে যায় একটা কথা শুনে রাখো, জিয়ার মতো তুমিও যদি লিকে বুলি করো তাহলে কিন্তু আমি তোমাকেও ছাড়বো না। এই বলে ফে সেখান থেকে চলে যায়। যাই হোক, এর পরের সিন আমরা দেখি লি ফের কাছে এসে বলছিল ফে যেন তার বসকে বলে লিকেও এখানে একটা জব করার ব্যবস্থা করে দেয়। ফেও তাকে কথা দেয় যে সে তার বসকে বলে তার একটা জবের ব্যবস্থা করে দিবে। এটা শুনে লি অনেক বেশি খুশি হয়ে যায় আর ফেকে বলে অনেক ভাগ্য করে আমি তোমার মতো একটা বান্ধবী পেয়েছি। তারপর ডান্স ক্লাসে লি যখন আবারও তার ড্রেসটা পরে আসে তখন ডান্স টিচার তার ড্রেসটাকে অন্যরকম হওয়ার জন্য অনেক বকা দিতে থাকে। ঠিক তখনই ইয়ান ও লিয়ের ড্রেসের সাথে ম্যাচ করে একটি ড্রেস পরে সেখানে চলে আসে। এটা দেখে সেখানে থাকা সবাই তো তাদের দিকেই তাকিয়ে থাকে। আর এবার দুজনের ড্রেস যেহেতু মিলে গিয়েছিল তাই ডান্স টিচার লিকে আর কিছুই বলে না। ক্লাস শেষ হওয়ার পর লি আবারও ইয়ানকে ধন্যবাদ জানায়। ইয়ান তখন বলে শুধু ধন্যবাদ জানালে তো হবে না, এর জন্য আমাকে ট্রিটও দিতে হবে। এটা শুনে লি বলে অবশ্যই দিব। তারপর ইয়ান তাকে নিজের সাইকেলে করে নিয়ে যায় আর এখানে তাদের দুজনের মধ্যে সুন্দর একটা রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়। পরের দিন যখন আবারও তারা ডান্স প্র্যাকটিস করছিল তখন লিকে অনেক বেশি খুশি থাকতে দেখে ইয়ান জিজ্ঞাসা করে আজ তোমাকে এত খুশি খুশি কেন লাগছে, কি হয়েছে তোমার? উত্তরে লি বলে আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর আর আবহাওয়ার সাথে সাথে মানুষের মুডও তো চেঞ্জ হয়ে যায়, এই কারণে আমার মনটা আজকে অনেক ভালো। এখানে লি আরো বলে আমাদের সবারই উচিত অতীতের খারাপ স্মৃতিগুলো ভুলে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়া। ইয়ান বলে আমার তো অতীতের কোনো কিছুই মনে নেই। এই কথাটা শুনে লি বলে সত্যি কি তোমার অতীতের কিছুই মনে নেই? ইয়ান বলে কিছু কিছু কথা মনে আছে, তবে আমি হাই স্কুলের সব অতীতগুলোই ভুলে গিয়েছি। এখানে ইয়ান হাই স্কুলের স্মৃতিগুলো মনে করার জন্য লিয়ের কাছে সাহায্য চায়। তারপর আমরা দেখি ডান্স ক্লাসের পর লি তার পার্ট টাইম জবের জন্য ফের রেস্টুরেন্টে চলে আসে, অর্থাৎ এখানে তার চাকরিটা হয়ে গিয়েছিল। এখানে সে ফেকে বলে ইয়ান তার হাই স্কুলের সব স্মৃতি ভুলে গিয়েছে আর এখন সে স্মৃতিগুলো আবারও মনে করার জন্য তার সাহায্য চেয়েছে। এটা শুনে ফে বলে একবার ইয়ান আমাকেও বলেছিল যে তার স্কুলের স্মৃতিগুলো ভুলে গিয়েছে। এখানে ফে লিকে মানা করে ইয়ানকে সাহায্য করার জন্য। সাথে সে আরো বলে
তুমি কি ভুলে গিয়েছো স্কুলে থাকাকালীন ইয়ান তোমাকে সবসময় বুলি করত? এখন ওকে সাহায্য করা তোমার একদমই ঠিক হবে না। কিন্তু লি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল, এজন্য সে ইয়ানকে ট্যাক্স করে বলে তার সাথে দেখা করার জন্য। এদিকে ইয়ান লির দেওয়া অ্যাড্রেসে চলে আসে। এখান থেকে দৃশ্য চলে আসে অতীতে, আর আমরা দেখি লি আজকে সাইকেলে করে তার স্কুলে যাচ্ছিল। সে বুঝতে পারে তার সাইকেলের ব্রেক ফেল হয়ে গিয়েছে, তাই কিছু দূর যাওয়ার পর সে সাইকেল থেকে পড়ে যায়। তখন ইয়ান আবার সে একই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে লিকে এভাবে পড়ে যেতে দেখে হাসতে থাকে। এমনকি সে তো লিকে কোনো সাহায্য না করেই সেখান থেকে চলে যায়। এটা দেখে লি বলে, কি অদ্ভুত মানুষ রে বাবা, আমি যে পড়ে গিয়েছি আমাকে উঠতে একটু সাহায্য তো করলোই না, উল্টো আমাকে এভাবে পড়ে যেতে দেখে কিভাবে হাসছিল। যাই হোক, তারপর আমরা দেখি ক্লাসের টিচার একজন নতুন স্টুডেন্টকে নিয়ে আসে, আর এটাই ছিল ইয়ান। টিচার ইয়ানকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এদিকে লিয়ের পাশের সিটটা খালি থাকায় ইয়ান সেখানে এসে বসে পড়ে। যাই হোক, ইয়ান দেখতে তো অনেক বেশি হ্যান্ডসাম ছিল, এই কারণে স্কুলের সব মেয়েরা লাইনে দাঁড়িয়ে তাকে দেখছিল। এটা দেখে লিয়ের মাথায় একটা আইডিয়া আসে। সে ইয়ানের মুখের সামনে কিছু বই রেখে আড়াল করে দেয়, আর জানালার সামনে একটা কিউআর কোড বসিয়ে দেয়। তারপর সে মেয়েগুলোকে বলে, যদি তোমরা এখন থেকে ইয়ানকে দেখতে চাও তাহলে এখানে স্ক্যান করে আমাকে টাকা দিতে হবে। এখান থেকে দৃশ্য আবারও বর্তমানে চলে আসে। এসব শুনে ইয়ান লিকে বলে, তার মানে তুমি আমাকে টাকা ইনকাম করার জন্য এভাবে ব্যবহার করেছিলে? লি তখন বলে, আরে তখন তো আমি অনেক ছোট ছিলাম, তাই না বুঝে এসব কিছু করেছিলাম। তাছাড়া তোমার জন্য তো টিচারের কাছে সবসময় আমাকে বকা শুনতে হতো। তাছাড়া তোমার জন্য হাই স্কুলের ফার্স্ট ইয়ার আমার খুবই খারাপ কেটেছে। ফিরার সময় ইয়ান বলে, স্কুলে থাকতে স্কুলে করা সব খারাপ কাজগুলোর কথা তুমি তোমার ডায়েরিতে রেখেছিলে, আর আমি সেটা টিচারকে দিতে চেয়েছিলাম যাতে তুমি শাস্তি পাওয়ার পর আর ওই খারাপ কাজগুলো না করো, কিন্তু আমি তোমার ডায়েরিটা টিচারকে দেইনি। সে লিখে আরো বলে, মনে করে দেখো, স্কুলে থাকতে তুমি ইংলিশে অনেক বেশি গাদি ছিলে, আর ইংলিশে ইমপ্রুভ করতে তো আমি তোমাকে সাহায্য করতাম। আমরা প্রত্যেকটা মানুষই ভিন্ন ধরনের হয়ে থাকি। তোমার মতে স্কুলে থাকতে আমি তোমাকে বুলি করতাম, কিন্তু আমার দিক থেকে আমার মনে হতো আমি তোমাকে সাহায্য করতাম। লি বলে, টিচারকে ওই ডায়েরিটা তুমিই দিয়েছিলে, এই জন্য টিচার আমাকে অনেক মেরেছিল। ইয়ান বলে, না, ডায়েরিটা ওই দিন আমি টিচারকে দিইনি। এটা নিয়ে লি ইয়ানের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়, আর বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো এখন বদলে গিয়েছো, কিন্তু তুমি তো দেখছি এখনো সে আগের মতোই আছো। এই বলে লি এখান থেকে চলে যায়। তারপর দেখা যায় ডান্স ক্লাস শেষ করার পর ইয়ান লির সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে লি তাকে আটকায়, কারণ আজ রুমটা পরিষ্কার করার দায়িত্ব তাদেরই ছিল। লি রুম পরিষ্কার করতে করতে একসময় তার মুখে আঘাত পায়। এটা দেখে ইয়ান তার কাছে আসার আগেই ছুকি নামের একটি ছেলে এসে লিকে মেডিকেল রুমে নিয়ে যায়। আর ছুকি ছিল লিয়ার ক্লাসমেটই। তাদের দুজনকে একসাথে দেখে ইয়ান তো অনেক বেশি জেলাস ফিল করে। অন্যদিকে দেখা যায় ইউনিভার্সিটিতে ফিয়ের সাথে জিয়ার দেখা হয়ে যায়। জিয়া আগের দিন তার মুখে কফি ছোড়ার জন্য ফেকে সরি বলতে বলে, কিন্তু ফে তো তাকে সরি বলেই না, উল্টো তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এই সময় সিজু সেখানে চলে আসে, আর তাকে দেখে ফের উপর প্রতিশোধ নেওয়ার জন্য জিয়ার মাথায় একটা আইডিয়া আসে। সে যিশুকে বলে, তুমি তো আমাকে ভালোবাসো, তোমাকে আমি আমার বয়ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নিব, তার বদলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তুমি কি কাজটা করতে রাজি আছো? সিজু তো আবেগে পড়ে জিয়ার কথায় রাজি হয়ে যায়। তারপর জিয়া ফেকে দেখিয়ে বলে, তোমাকে ফের সাথে প্রথমে প্রেমের অভিনয় করতে হবে, তারপর সে যখন তোমাকে ভালোবাসতে শুরু করবে তখন তোমাকে তার সাথে ব্রেকআপ করে ফেলতে হবে। সিজু যেহেতু জিয়াকে অনেক পছন্দ করত, তাই সে জিয়ার কথা মতো কাজ করতে শুরু করে। আর সিজু ইচ্ছা করেই নিজের ওয়ালেটটা রেস্টুরেন্টের ভিতরে রেখে বাইরে চলে আসে, আর ভাবতে থাকে ফে যখন এটা ফেরত দেওয়ার জন্য আসল মালিককে খুঁজবে তখনই সে ফের কাছে যাবে, আর এই বাহানায় তার ফের সাথে কথা বলাটাও হয়ে যাবে। কিন্তু দেখা যায় ফে তো ওয়ালেটটা অন্য আরেকটি লোককে দিয়ে দেয়। আসলে সে ভেবেছিল এটা হয়তো এই লোকটিরই, আর এই লোকটা আবার পেশাগতভাবে একজন চোর ছিল, যার কারণে সে সিজুর ওয়ালেটটা নিজের বলে নিয়ে নেয়। এদিকে সিজু এসে বলে, আরে এই ওয়ালেটটা তো আমার। ততক্ষণে চোর তো তার ওয়ালেট নিয়ে এখান থেকে পালিয়ে যায়। সিজু ওর চোরটির পিছনে পিছনে দৌড়াতে থাকে, কিন্তু চোরের পিছনে এসে সে তো ওয়ালেট ফিরে পাই না, উল্টো চোরের হাতে মার খেয়ে ফিরে আসতে হয়। এদিকে আমরা দেখি ইয়ান লাইব্রেরিতে বসে লিকে দেখছিল, তখনই লিয়ার পাশে ছুকি এসে বসে। তাদের দুজনকে আবারও একসাথে দেখে ইয়ান তো রেগে শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে থাকে। এদিকে ছুকিকে দেখা যায় সে লিকে ডিনারের জন্য ইনভাইট করে, আর লিও কিন্তু আগে থেকেই ছুকিকে পছন্দ করত, এজন্য সে ছুকির সাথে ডিনারে চলে যায়। লি আসলে ভেবেছিল ছুকি হয়তো তাকে পছন্দ করে, আজ হয়তো সে তাকে প্রপোজাল করবে, এজন্য লি অনেক সুন্দর করে সেজেগুজে এখানে এসেছিল।
কিন্তু দুঃখের বিষয় হলো ছুকি লিয়ার কাছে এসে বলে, আমি এখানে তোমাকে ডেকেছি গুড বাই বলার জন্য, কারণ কিছুদিনের ভিতরেই ছুকি আর তার গার্লফ্রেন্ড অ্যাব্রোডে চলে যাচ্ছিল। ছুকি বলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, এই জন্য আমি তোমাকে সবটা আগে থেকেই জানিয়ে দিচ্ছি, যাতে করে ভবিষ্যতে আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। ছুকির এসব কথাগুলো শুনে লিতা অনেক বেশি কষ্ট পায়, কারণ সে কি ভেবে এখানে এসেছিল আর এখন তার সাথে এসব কি হচ্ছে। যাই হোক, তবে এখানে লি নিজেকে সামলে নেয় আর ছুকিকে এ বিষয়ে কিছুই বুঝতে দেয় না। যাই হোক, তারপর সে নিজের ভিতরে এক বুক কষ্ট রেখে ছুকিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। ফেরার সময় লি ছুকির কথা মনে করে অনেক কান্না করছিল। তখনই ইয়ান রাস্তায় লিয়ার এমন অবস্থা দেখে তাকে সামলে একটি জায়গায় নিয়ে আসে। এখানে লি বলে, আমার ফার্স্ট লাভ আজকেই শেষ হয়ে গেল। ইয়ান বলে, তোমার ফার্স্ট লাভ তো এখনো শুরুই হয়নি। তারপর ইয়ান লিকে আকাশের দিকে দেখতে বলে। রাতের বেলা এত সুন্দর তারাভরা আকাশ দেখে লিয়ের মনটাও অনেক ভালো হয়ে যায়। আর সে বলে, ছোটবেলায় আমি ঠিক এভাবেই আমার দাদিমার সাথে রাতের আকাশ দেখতাম। তারপর লি ইয়ানকে তার জন্মদিনের উইশ করে। এটা শুনে ইয়ান তো অবাক হয়ে জিজ্ঞাসা করে, আজকে যে আমার জন্মদিন, এটা তুমি কিভাবে জানলে? লি তখন ইয়ানকে মিথ্যা বলে যে ইয়ান হাই স্কুলে থাকতে নিজেই তাকে জন্মদিনের কথা বলেছিল। ইয়ান তখন বলে, অসম্ভব, আমি কখনোই কাউকে আমার জন্মদিন সম্পর্কে জানাইনি, কারণ আমি তো কখনো আমার নিজের জন্মদিন সেলিব্রেটই করিনি। তখন লি এটার কারণ জিজ্ঞাসা করলে ইয়ান বলে, কারণ এই দিনে তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। যাই হোক, তারপর লি জন্মদিনের উপহার হিসেবে ইয়ানকে একটি সুন্দর দেখতে চারা গাছ গিফট করে। ইয়ান তো এতে অনেক বেশি খুশি হয়ে যায়। এত বছর পর সে তার জন্মদিনে এত খুশি হয়েছিল, এজন্য সে ইমোশনাল হয়ে লিকে জড়িয়ে ধরে। এর সাথে সে লিকে ধন্যবাদও জানায়। আর এখানে আমরা আরেকটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। স্কুলে যখন প্যারেন্টস মিটিং ডাকা হয়েছিল, লিয়ের সেখানে থাকতে বিরক্ত লাগছিল, তাই সে লুকিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। অন্যদিকে বাইরে ইয়ান একা একা বাস্কেটবল খেলছিল। এই জন্য লি ইয়ানের কাছে এসে জিজ্ঞাসা করে, মিটিং এ তোমার বাবা মা কখন আসবে? ইয়ান বলে, আমার কোনো বাবা মা নেই, তাদের ডিভোর্স হয়ে গিয়েছে আর এখন তাদের আলাদা আলাদা ফ্যামিলি আছে। আমাকে নিয়ে ভাবার জন্য কারোর কাছেই কোনো সময় নেই। লি তখন জানায় তারও বাবা মা নেই। এই জন্য লি এবার ইয়ানকে নিয়ে সমুদ্রের তীরে চলে আসে। সেখানে গিয়ে দুজন বেশ আনন্দ করতে থাকে। আর এখান থেকে দৃশ্য আবারও বর্তমানে চলে আসে। সমুদ্রের কথা মনে করে লির ছুকির কথা আবারও মনে পড়ে যায়, কারণ একবার ছুকি তাকে বলেছিল সে লিকে সমুদ্র দেখাতে নিয়ে যাবে। তারপর লি সোশ্যাল মিডিয়াতে ছুকির সাথে তার গার্লফ্রেন্ডের একটি ছবি দেখে আবারও ছুকির জন্য কষ্ট পেতে শুরু করে। যাই হোক, তারপর আমাদেরকে কিছুদিনের পরের সিন দেখানো হয়। আজকে লি, ইয়ান, ফে এসেছিল সিজুর বাস্কেটবল ম্যাচ দেখার জন্য। ফে লিয়ের ব্যাগে থাকা ডলফিনের একটা চাবির চেন দেখে জিজ্ঞাসা করে, এটা তোমাকে কে দিয়েছে? তখন ইয়ান আর লি একে অন্যের দিকে বারবার তাকাতে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি ইয়ানই তাকে এটা গিফট করেছিল। তারপর ম্যাচ শেষে সবাই একসাথে যায় লাঞ্চ করার জন্য। ফে লিকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো ছুকিকে মিস করছো? উত্তরে লি বলে, সে এখন আর ছুকিকে মিস করে না, কারণ সে মুভ অন করে ফেলেছে। এটা শুনে ইয়ানও খুশি হয়ে যায়। এখানে ইয়ান আর লি বারবার একে অন্যের দিকে তাকাচ্ছিল। তাদেরকে এমন করতে দেখে সিজু আর ফে খাবার আনার বাহানা করে সেখান থেকে উঠে চলে যায়। আর লি তো এখানে ইয়ানের সাথে একা একা বসে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। সে বুঝতে পারছিল না ইয়ানের সাথে কি নিয়ে এখন কথা বলবে। এজন্য লি তাড়াতাড়ি করে তার খাবারগুলো খেতে শুরু করে। তখন লি ইয়ানের হাত থামিয়ে বলে, আস্তে আস্তে খাও। সাথে সে লিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? লি তখন তাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর আমরা ইয়ানকে দেখি লিয়ের কথা ভেবে মনে মনে হাসতে থাকে। তারপর থেকে দেখা যায় লিও সবসময় শুধু ইয়ানের কথাই ভেবে যাচ্ছিল। ইয়ান লিয়ের সাথে কথা বলার জন্য তার কাছেই আসছিল। তখনই একটি ছেলে এসে ইয়ানকে বলে, তোমার বাবা তোমাকে তোমার ভাইয়ের জন্মদিনে যাওয়ার জন্য বলেছে। ইয়ান তো এই কথাটা শুনে সেখান থেকে চলে যায়। রাতে যখন লি বাসায় ফিরছিল, তখন সে রাস্তায় ইয়ানকে ড্রাঙ্ক অবস্থায় দেখতে পায়। লি তাকে সামলিয়ে ইয়ানের বাড়িতে নিয়ে যায়। ইয়ানের বাড়িতে লি দেখতে পায় ইয়ান তার দেওয়া সে চারাটিকে অনেক যত্ন সহকারে রেখে দিয়েছে। যাই হোক, ইয়ান বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে আর ঘুমের মধ্যে লিকে বলতে থাকে, প্লিজ তুমি আমাকে ছেড়ে এখান থেকে চলে যেও না। কিন্তু ইয়ান ভালোভাবে ঘুমিয়ে পড়ার পরই লি এখান থেকে চলে যায়। তবে বাইরে এসে তার ইয়ানের বাবার সাথে দেখা হয়ে যায়। এখানে লি ইয়ানের বাবার কাছে জিজ্ঞাসা করে, আজ ইয়ানের কি হয়েছিল? ইয়ানের বাবা বলে, আসলে আজকে আমার ছোট ছেলের জন্মদিন ছিল। ইয়ান তাকে আজও পর্যন্ত দেখেনি, তাই আমি তাকে পার্টিতে রেখেছিলাম, কিন্তু ইয়ান সেখান থেকে চলে এসেছিল। সাথে তিনি লিকে এটাও বলে যে কিভাবে তার আর ইয়ানের মায়ের ডিভোর্স হয়েছিল। তাছাড়া সে আরেকটি ফ্যামিলি শুরু করায় ইয়ানকে তেমন ভাবে কেয়ার করতে পারেনি। এজন্য ইয়ান এখনো পর্যন্ত তার উপর অনেক বেশি রেগে আছে। তারপর লি ইয়ানের বাবার কাছে ইয়ানের মেমোরি লসের ব্যাপারে জিজ্ঞাসা করে। ইয়ানের বাবা তখন জানায় স্কুলে থাকাকালীন
লাইনে শুনেছিলাম ইয়ানের সাথে প্রায় কারোর ঝগড়া হতো, তারপর থেকেই হঠাৎ করে ইয়ানের এই সমস্যাটা শুরু হয়। তখন লি বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই মিলে ইয়ানের খেয়াল রাখবো। পরের দিন ইয়ান লিয়ার সাথে দেখা করার জন্য বেশ স্টাইল নিয়ে বের হয়। এদিকে দেখা যায় লিও ইয়ানের সাথে দেখা করার জন্য অনেক সুন্দর করে সেজেগুজে রেডি হচ্ছিল, কিন্তু তখনই একটা মেয়ে তাকে ধাক্কা দেয়, যার ফলে তার লিপস্টিকটা খারাপ হয়ে যায়। আর ঠিক সেই সময় ইয়ান সেখানে চলে আসে। এখানে সে কাল রাতের জন্য লিকে ধন্যবাদ জানায়, এমনকি ইয়ান নিজের হাতে লিয়ের লিপস্টিকটাও ঠিক করে দেয়। এটা দেখে লি তো স্মাইল করছিল, কিন্তু তখনই সে রিয়েলাইজ করে এতক্ষণ সে এগুলো শুধু কল্পনাই করছিল, আসলে বাস্তবে ইয়ান তাকে শুধু লিপস্টিকটা ঠিক করার জন্য বলছিল। তারপর লি এসে এই সব ঘটনা ফেকে খুলে বলে। সবকিছু শুনে ফে ইয়ানের মনের কথা জানার জন্য লিকে কিছু আইডিয়া দেয়। তারপর দেখা যায় একটি মেয়ে ক্লাসরুমে এসে লিকে একটি ফুলের তোড়া দেয়, সেখানে মিস্টার আল লেখা ছিল। সবাই তো এটা দেখে মনে করছিল হয়তো লিয়ার বয়ফ্রেন্ডই তার জন্য এটা পাঠিয়েছে। তারপর সিজু এসে ফুলের একটা ছবি তুলে ইয়ানকে সেন্ড করে। এরই মধ্যে লিয়ার কাছে ফের কল আসে। লি এমন ভাবে তার সাথে কথা বলছিল যেটা দেখে মনে হচ্ছিল সে হয়তো তার বয়ফ্রেন্ডের সাথেই কথা বলছে। আসলে ফে আর লি মিলে এই প্ল্যানটা করেছিল। তারা ভেবেছিল এসব কথা ইয়ানের কাছে পৌঁছালে সে হয়তো লিকে তার মনের সব কথা বলে দিবে যে সে তাকে ভালোবাসে। এদিকে দেখা যায় ইয়ান লিয়ার কাছে এসে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। লি বলে সে হাই স্কুলে আমাদের সিনিয়র ছিল, সে অনেক হ্যান্ডসাম, আর আমরা খুব তাড়াতাড়ি একসাথে ডেটে যাব। এই কথা শুনে ইয়ান লিকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর ফে লিকে বলে, এই ইয়ান তো কোনো কিছু না বলেই চলে গেল, তবে এটা তো একদম কনফার্ম যে সে তোমার অনেক কেয়ার করে। তুমি প্ল্যান মতো অভিনয় করে যাও, দেখা যাক এরপর কি হয়। এর পরের সিন আমরা দেখতে পাই তারা সবাই একসাথে আইস স্কেটিং করার জন্য গিয়েছিল। সেখানে একটি ছেলে এসে লির সাথে কথা বলতে থাকে, আর এই ছেলেটার নাম হলো শ্যান। লি তাকে সিনিয়র বলে ডাকছিল। এটা শুনে ইয়ান মনে করে এটাই হয়তো লিয়ার বয়ফ্রেন্ড। এদিকে তো সবাই স্কেটিং করার জন্য রেডি হয়ে যায়, আর এখানে শ্যান ও লিকে অনেক কেয়ার করতে থাকে। এসব দেখে সত্যি সত্যি ইয়ান এবার অনেক বেশি জেলাস হচ্ছিল। তখন ফে লিকে সাইডে ডেকে বলে, আমরা সবার কাছে তোমার বয়ফ্রেন্ডের যেমন বর্ণনা দিয়েছি, শ্যান কিন্তু অনেকটাই সেরকম। আমার মনে হয় ইয়ান শ্যানকে তোমার বয়ফ্রেন্ড মনে করছে। এটা শুনে লি ইয়ানকে সত্যিটা জানিয়ে দিতে চাইলে ফে তাকে থামিয়ে দেয়। এমনকি সে ইয়ানকে আরো জেলাস ফিল করানোর জন্য লিকে শ্যানের সাথে থাকতে বলে। তারপর ফে সবার কাছে এসে বলে স্কেটিং এ শ্যান লিকে সাহায্য করবে, ওদের মধ্যে আমরা কাবাব মেয়ে হাড্ডি না হয় ভালো হবে। এই বললে ফে সিজু আর ইয়ানকে সাথে করে এখান থেকে নিয়ে চলে যায়। রাস্তায় এসে সে ইয়ানের সামনে শ্যানের অনেক বেশি প্রশংসা করতে থাকে। এদিকে শ্যান লিয়ের কাছে জিজ্ঞাসা করে, এখন কি লি ভালো হয়ে গেছে? উত্তরে লি বলে, এখন তো সে শয়তানের 1 নম্বর হয়ে গিয়েছে। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই লি আগে থেকে ইয়ানের উপর রেগেছিল। সে শ্যানকেও এ কথাটা বলেছিল যে ইয়ান তাকে সবসময় বুলি করে। আর এখান থেকে দৃশ্য ফিরে আসে বর্তমানে। শ্যান লিকে বাইকে করে হোস্টেলে পৌঁছে দিতে যায়। এখানে লি নিজের হেলমেটটা খুলতে পারছিল না, এজন্য সে তাকে সাহায্য করছিল। এভাবে তাদেরকে একসাথে ইয়ান দেখে ফেলে, আর সে শ্যানকে লিয়ের থেকে দূরে থাকার জন্য বলে। এটা শুনে লি বলে, শ্যান আমার সাথে থাকলে তোমার সমস্যা কোথায়? ইয়ান তো আর কিছুই বলে না। তারপর আমরা দেখি ইয়ান আর সিজু ক্লাসরুমে বসে শ্যান আর লিয়ের ব্যাপারেই কথা বলছিল। সিজু বলে, তুমি এটা মেনে কেন নিচ্ছ না যে তারা ডেট করছে? ইয়ান তখন বলে, কাপল হওয়ার পর তাদের উচিত ছিল সোশ্যাল মিডিয়াতে নিজেদের প্রোফাইল পিকচার চেঞ্জ করা, কিন্তু তারা দুজন এখনো পর্যন্ত তা করেনি। তারা দুজন কোনো কাপড় ড্রেসও পরে আসেনি, এমনকি নিজেদের একসাথে তোলা কোনো ছবিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেনি। তার মানে তারা এখনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়নি। এইসব শুনে সিজু বলে, আসলেই তো তোমার কথায় কিন্তু যুক্তি আছে। তারপর সিজু ফেকে নিয়ে তার অডিশনে যায়। অনেক বেশি ডায়েট কন্ট্রোল করার জন্য ফে অডিশন দিতে গিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, যার ফলে সিজু এসে তাকে সামলিয়ে নেয়। তারপর আমরা তাদের দুজনকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। অডিশন দিতে না পারার জন্য ফে এখানে অনেক বেশি কান্না করছিল, যা দেখে সিজু তাকে আবারও অডিশন দেওয়ার জন্য মোটিভেট করতে থাকে। আর আমরা দেখতে পাই এখান থেকে ফে আর সিজুর লাভ স্টোরি শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা লিয়ের সাথে শ্যানকে দেখতে পাই। শ্যান মিউজিক নাইটে গান গাওয়ার জন্য গান প্র্যাকটিস করছিল। এখানে লি তো শুধু ইয়ানের কথাই ভাবছিল। শ্যান তাকে জিজ্ঞাসা করে, তুমি এত কি ভাবছ? লি উত্তর না দিয়ে তার জন্য ড্রিঙ্কস আনতে চলে যায়। তখনই সেখানে ইয়ান এসে শ্যানকে বলে, তুমি লিয়ের সাথে সামনে যতটা ভালো বলে নিজেকে প্রমাণ করো, তুমি কিন্তু ততটাও ভালো না। এটা শুনে শ্যান ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি লিকে পছন্দ করো? ইয়ান বলে,
লি শুধুমাত্র আমার ক্লাসমেট, আর তার মতো বোকা মেয়েকে কেই বা পছন্দ করবে। এদিকে পিছন থেকে লি তো ইয়ানের এই সব কথাই শুনে ফেলে আর বলে, যদি তোমার কাছে আমাকে এমনই মনে হয় তাহলে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ না রাখাই ভালো। এটা বলে লি অনেক বেশি কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। ইয়ান তো তখন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লি ইয়ানের কোনো কথাই শোনে না। যেতে যেতে লি মনে করতে থাকে, আমি সত্যি কত বোকা, ইয়ানের মনে আমার কোনো জায়গাই নেই, কিন্তু আমি তাকে নিয়ে কত স্বপ্ন দেখা শুরু করেছি, বারবার আমার সাথেই কেন এমন হয়। এদিকে আমরা দেখি ইয়ান যখন সুইমিং পুলে নেমেছিল তখন সে কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেখানে বৃষ্টির মধ্যে কয়েকজন লোক ইয়ানকে মারছিল। এসব মনে করে ইয়ান পুলের মধ্যে প্যানিক করা শুরু করে, এরই সাথে তার অতীতের সব ঘটনা মনে পড়ে যায়। এদিকে দেখা যায় লি শ্যানের সাথে ছিল। শ্যান গান গাওয়া শেষ করার পর হঠাৎ করে লিকে সবার সামনে প্রপোজাল করে বসে। লি তখন বলে, আমরা তো জাস্ট ফ্রেন্ড, আমি তোমাকে কখনোই অন্য চোখে দেখিনি। কিন্তু তারপরও শ্যান লিকে তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করার জন্য জোর করতে থাকে। ঠিক তখনই সেখানে ইয়ান চলে আসে আর তাকে কেউ একজন লিয়ের ছবি সেন্ড করেছিল। যাই হোক, তারপর ইয়ান লিকে তার সাথে করে এখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন সকালে যখন ইয়ান ঘুম থেকে ওঠে তখন আজকের দিনটা তার কাছে অনেক বেশি স্পেশাল এবং রোমান্টিক মনে হচ্ছিল, কেননা সে সব জায়গাতেই শুধু লিকেই কল্পনা করছিল আর সব জায়গায় শুধু হার্টশেপ দেখতে পাচ্ছিল। যাই হোক, তারপর ইউনিভার্সিটিতে লি ইয়ানকে দেখে অন্যদিকে চলে যাচ্ছিল। তখন ইয়ান তাকে আটকে বলে, তুমি আমাকে দেখে এভাবে পালিয়ে যাচ্ছ কেন? লি বলে, কই না তো, আমি তো এক্সামের জন্য টেনশনে আছি, তাই পড়ার জন্য আমি ভালো কোনো জায়গা খুঁজছিলাম। এটা শুনে ইয়ান লিকে নিয়ে লাইব্রেরিতে চলে আসে। এখানে এসে ইয়ান লিকে বলে, তুমি এই জায়গাটা খুব ভালোভাবে পড়তে পারবে। ইয়ান এখানে যখনই লিয়ের হাত ধরার চেষ্টা করছিল তখনই লি তার হাতটা সরিয়ে নিচ্ছিল। অন্যদিকে দেখা যায় জিয়া ফেকে এসে সবকিছু বলে দেয় যে তার কথায় শিজু ফের সাথে এতদিন ধরে মিথ্যা ভালোবাসার অভিনয় করে যাচ্ছিল। তখন শিজু ফেকে বোঝানোর চেষ্টা করে সে জিয়ার কথায় তাকে ভালোবাসতে শুরু করলো, এখন সে সত্যি সত্যি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। কিন্তু ফে তো এই সব সত্যিটা জানতে পেরে অনেক বেশি কষ্ট পায় আর শিজুর কোনো কথা বিশ্বাস না করে এখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই লিয়ের যেদিন এক্সাম ছিল সেদিন জিয়া তার ঘড়ির অ্যালবামটা বন্ধ করে রেখেছিল, যার ফলে লি দেরি করে ঘুম থেকে ওঠে আর এক্সাম হলে পৌঁছাতেও তার অনেক দেরি হয়ে যায়। এজন্য সে আর তার এক্সামটা দিতে পারে না। শিজুর কাছ থেকে লিয়ের এক্সাম দিতে না পারার বিষয়টা ইয়ানও জেনে যায়। তারপর দেখা যায় লিয়ার ফে এক জায়গায় বসে কান্না করছিল। এদিকে লি জিয়ার জন্য তার এক্সামটা মিস করেছিল, আরেকদিকে জিয়ার জন্যই শিজু ফের সাথে চিট করেছিল। এখানে তারা দুজন নিজেদের মন ভালো করার জন্য কিছুদিনের জন্য নিজেদের বাসায় ফিরে যায়। এদিকে ইয়ান লিকে অনেক মিস করছিল, এই জন্য সে লিয়ের সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসে। এখানে লি তো ইয়ানকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর লি দেখে তার দাদিমা বাড়িতে আসছে, তাই তাড়াতাড়ি করে সে ইয়ানকে লুকিয়ে পড়তে বলে। ইয়ান এমনটা করার কারণ জিজ্ঞাসা করলে লি বলে, এক্সাম না দিতে পারায় দাদিমা এমনিতেই আমার ওপর অনেক বেশি রেগে আছে, আর এখন যদি সে তোমাকে এখানে দেখে তাহলে আরো বেশি রেগে যাবে। এটা শুনে ইয়ান তাড়াতাড়ি করে লিয়ের রুমে গিয়ে লুকিয়ে পড়ে, যার ফলে ইয়ানকে সারা রাত সেখানেই থাকতে হয়। পরদিন সকালে দাদিমা লিয়ের রুমের দরজা খুলে সেখানে একটি ছেলেকে দেখে অজ্ঞান হয়ে যায়, তাই তাকে হসপিটালে ভর্তি করানো হয়। এখানে লি তার দাদিমাকে সরি বলে। দাদিমা বলে, তুমি ডেট করায় এতটাই ব্যস্ত ছিলে যে নিজের এক্সামটাও দিতে পারোনি। এসব বলে দাদিমা লিকে এখান থেকে চলে যেতে বলে। বাইরে আসার পর লি ইয়ানকে এখান থেকে ফিরে যেতে বলে, কিন্তু ইয়ান যেতে চায় না। লি তখন চিৎকার করে তাকে চলে যেতে বলে, সাথে আরো বলে, আমার একটাই দাদিমা, আমি তাকে হার্ট করতে চাই না। যাই হোক, এদিকে ইয়ান ফিরে যাওয়ার সময় হাই স্কুলের একজন টিচারের সাথে তার দেখা হয়ে যায়। টিচার বলে, আমি তোমার বাবার কাছ থেকে তোমার মেমোরি লসের কথাটা জানতে পেরেছি, তবে আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। ইয়ান বলে, ইউনিভার্সিটিতে আমার লিয়ের সাথে দেখা হয়েছিল আর সে আমাকে পুরনো স্মৃতিগুলো আবারও মনে করতে সাহায্য করেছে। টিচার বলে, হাই স্কুলে থাকতো তোমরা দুজন অনেক দুষ্টামি করতে, বিশেষ করে তুমি সবসময় লিকে জ্বালাতন করতে। এর কারণটা অবশ্য আমি জানি। ইয়ান তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটার কারণ কি? টিচার বলে, ছেলেরা যখন টিনেজ থাকে তখন যদি তারা কোনো মেয়েকে পছন্দ করে ফেলে তখন সে মেয়েটার সামনে গিয়ে তার ফিলিংসগুলো প্রকাশ করতে পারে না, তাই সে সবসময় সেই মেয়েটাকে জ্বালাতন করতে থাকে। এটা শুনে ইয়ান বুঝতে পারে যে সে আগে থেকে লিকে পছন্দ করত, তবে সে নিজেও এই বিষয়টা এতদিন বুঝতে পারেনি আর এখনো পর্যন্ত লিকে তার মনের কথাটাও বলতে পারেনি। এজন্য ইয়ান আবারও ফিরে আসে লিয়ের কাছে। লি তার সাথে একটু আগে খারাপ ব্যবহার করার জন্য সরি বলে। এদিকে লিয়ের দাদিমা এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল, তাই তারা দুজন একসাথে ফিরে যায়। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন ইয়ান লিকে তার সাথে দেখা করার জন্য আসতে বলে। আসলে ইয়ান আজ লিকে প্রপোজাল করতে চেয়েছিল, এই জন্য সে বারবার আয়নার সামনে আই লাভ ইউ বলার প্র্যাকটিস করতে থাকে। তারপর সে লিয়ের জন্য গিফট নিয়ে তার সাথে দেখা করার জন্য বের হয়ে যায়।
কিন্তু পথে ইয়ান কিছু ছিনতাইকারীদের সামনে পড়ে যায়, যাদের বিরুদ্ধে একবার সে থানায় কমপ্লেন করেছিল। আজকের লোকগুলো তাকে একা পেয়ে অনেক মেরে সমুদ্রের পাড়ে ফেলে চলে যায়। এদিকে লি অনেকক্ষণ ধরে ইয়ানের আসার অপেক্ষা করছিল, কিন্তু সে আর তার কাছে আসে না। অন্যদিকে টিচার তার একটি ডায়েরি পেয়ে যায়, সেখানে লেখা ছিল লি ছাত্রছাত্রীদের থেকে কিভাবে টাকা নিত, তাই তিনি লিকে কল করে আসতে বলেন। তারপর টিচার তো লিকে শাস্তি দেন। লি মনে করছিল ইয়ান হয়তো টিচারকে এই ডায়েরিটা দিয়েছে। আর অন্যদিকে শিয়ান সমুদ্রের পাড়ে ইয়ানকে এভাবে পড়ে থাকতে দেখে তাকে হসপিটালে নিয়ে আসে। আর এখান থেকে কাহিনী আবারও বর্তমানে চলে আসে। এই সব ঘটনা শিয়ানি লিকে বলছিল। সে বলে ইয়ান তোমাকে হাই স্কুল থেকেই পছন্দ করত, আর মেমোরি লসের পরও এখনো সে তোমাকে পছন্দ করে। শিয়ান বলে এই ঘটনাগুলো আমি তোমাকে জানাচ্ছি কারণ আমার মনে হয় তোমার এগুলো জানার খুবই দরকার। আর এখন সব কথা শুনে লিও বুঝতে পারে এতদিন ধরে সে আর তার দাদিমা ইয়ানকে শুধুমাত্র ভুল বুঝে এসেছে। এখানে লি শিয়ানকে বলে এসব ঘটনা তার দাদিমাকে একটু জানিয়ে দিতে। তারপর সে চলে যায় ইয়ানের সাথে দেখা করতে। লি তো এতদিন ধরে ইয়ানকে ভুল বুঝে আসার জন্য তার কাছে ক্ষমা চায় আর জড়িয়ে ধরে। ইয়ানও ফাইনালি আজ তার মনের কথাটা লিকে বলে দেয়। লিও তার ভালোবাসা গ্রহণ করে নেয় আর তারা দুজন খুব কাছাকাছি চলে আসে। অন্যদিকে দেখা যায় আজ ফে তার অডিশনের জন্য পারফর্ম করছিল। সিজু তাকে সেখানে প্রপোজাল করে। সব মান অভিমান ভুলে ফেও তাকে গ্রহণ করে নেয়। এতে সিজুও অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।